কৃষক হঠাৎ করে কঠিন অসুস্থ হয়ে পড়েছেন ডিবি হারুন এবং হসপিটালে ভর্তি রয়েছেন, অচেতন অবস্থায় রয়েছেন। বর্তমান তার অবস্থা সম্পর্কে জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব এবং সেখানে বিস্তারিত দেখব। আসসালামু আলাইকুম। আপনাদেরকে লাইভে আজকের এই লাইভে আপনাদের সন্ধ্যা বাংলাদেশের এবং মধ্যপ্রাচ্যের সন্ধ্যা এই লাইভেও আপনাদেরকে আমন্ত্রণ আজকে এই মুহূর্তে। রেমিটেন্স যোদ্ধাদের প্রতিবাদে, গণহত্যার বিরুদ্ধে, স্বৈরশাসকের বিরুদ্ধে বাংলাদেশের অর্থনৈতিক খুঁটি যাদের উপরে দাঁড়িয়ে আছে সেই রেমিটেন্স যোদ্ধাদের নজিরবিহীন গণপ্রতিবাদে বিপর্যস্ত বাংলাদেশের রেমিটেন্স খাত। দ্য লেটেস্ট রিপোর্ট আই টকড অ্যাবাউট ইয়েস্টারডে, লাস্ট নাইট, এবং লেটেস্ট যে রিপোর্টটা সেটা হলো ভয়াবহ অবস্থা রেমিটেন্সে বাংলাদেশের। রেমিটেন্স নিয়ে চলছে প্রচণ্ড লুকোচুরি। সরকার রেমিটেন্সের তথ্য প্রকাশ করতে দিচ্ছে না, এবং এমনও তথ্য পেয়েছি যে রেমিটেন্সের খবর জানার জন্য বা বের করার জন্য যারা ফিরাফিরি করতেছেন সাংবাদিক, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ইভেন গ্রেফতারের। 24 নিউজ এই খবরটা দেওয়ার পরে এটা আবার সরিয়ে নিচ্ছে সরকারের প্রচণ্ড প্রেসারে, এটা আপনারা জানেন। মানবজমিন পত্রিকা আজকের হেডলাইনটা করেছে যে রেমিটেন্সে বড় ধাক্কা, অর্থাৎ সিস্টেমটা কমপ্লিটলি কলাপসড। দেশে দেশে রেমিটেন্স বা মানি ট্রান্সফার প্রতিষ্ঠান যেগুলো আছে বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে উইদিন 4 to 5 days। আনপ্রেসিডেন্টেড প্রতিবাদে সামিল হয়েছেন বর্তমানে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন। এই গণহত্যা, লুটপাট, নৈরাজ্য এবং আমাদের ছেলেদেরকে যারা হত্যা করেছে, পাখির মতো গুলি করে মেরেছে, বাংলাদেশকে ভারতীয় খরদ্রাজ্য বানানোর ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে এই গণপ্রতিবাদে এবং দেশকে আবারও বাংলাদেশকে নিজেদের দেশ হিসাবে ফিরে পাওয়ার প্রচেষ্টায় সামিল হয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, কাজ করি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে, চেষ্টা করি। এবং আমি আজকে গর্ব করে বলতে পারি যে আমি 3.5 বছর আগে আমার প্রত্যেকটা ভিডিও এখন পর্যন্ত অন রেকর্ড যে রেমিটেন্স সত্যিকার অর্থেই রেমিটেন্সের কন্ট্রিবিউশনের একটা ক্যাটাগরাইজড আউটলুক বা একটা লেআউট আমি দিয়েছিলাম। আমার আগের যে ফেসবুক পেজগুলো আছে সেখানে প্রত্যেকটা ভিডিও ছিল যে আমি দিয়েছিলাম, এবং আমি স্ট্যাটিস্টিক্যালি দেখিয়েছিলাম যে সত্যিকার অর্থেই রেমিটেন্স কতটা কন্ট্রিবিউট করে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউটটা বাংলাদেশের ফরেন রিজার্ভ বা ইকোনমিতে কতটুকু কন্ট্রিবিউশন আছে। এই জিনিসটা আমি কিন্তু তখন অনেকেই সাসপেক্টেড ছিলেন এবং তারা সবসময় গর্ব করে বলতেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বাট তারা কখনোই বলতো না আপনাদেরকে যে তারা কত খরচ করে এই টাকাগুলো পেতে। কিন্তু কারণ এটা টোটাল যে এই যে ম্যানিপুলেশন এবং এই যে ক্যাপিটালিস্টিক এই যে ব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ যারা আছে, এরা সবাই মিলে এই কাজটা করে থাকে বলে আপনাদের অধিকার, আপনাদের অবদান, আপনাদের অর্জন, আপনাদের কন্ট্রিবিউশনস, আপনাদের যে অবস্থান বাংলাদেশের অর্থনীতিতে, সেটা কখনোই তারা জানতে দেয়নি। এটাকে হাইড করে রাখা হয়েছিল। আমি 3.5 বছর আগে এই জিনিসটা আমি তুলে আনছিলাম, কারণ আমি যেহেতু এই বিষয়ের একজন স্টুডেন্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে প্রত্যেকটা দেশে, দুটো দেশের খবর আমি পেয়েছি কনফার্ম যে মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলা খা করতেছে, কাস্টমার নেই, টিটকারি যারা টাকা ছাড়তে আসতো তারা প্রতিষ্ঠানের সামনে দিয়ে গিয়ে টিটকারি মারতেছে, এখানে হাসাহাসি করতেছে, বিভিন্ন ধরনের মিছিল অঙ্গভঙ্গি করে এরা পায়চারি করে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর সামনে দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এই মুহূর্তে রেমিটেন্স প্রতিষ্ঠানকারী যারা পাঠায় এইসব প্রতিষ্ঠানের সামনে, এটা খুদ মধ্যপ্রাচ্য নয়, সিঙ্গাপুর টু মিডল ইস্ট টু ইউরোপ টু আমেরিকা, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা বর্তমানে। এবং এই যুদ্ধের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকল রেমিটেন্স যোদ্ধাদের ঠান্ডালা অভিনন্দন, সংগ্রামী সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। এবং আপনাদের কন্ট্রিবিউশনস, কমিটমেন্ট, রিগার্ডলেস অফ ইউর পলিটিক্যাল এন্ড রিলিজিয়াস বিলিফ অর অ্যাফিলিয়েশন, লেডিস এন্ড জেন্টলম্যান, শুড বি অ্যাপ্রিশিয়েটেড এন্ড অলওয়েজ should be counted for। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, আমি একটা সিঙ্গাপুরের অগ্রণী ব্যাংকের সামনের একটা দৃশ্য আমাকে একজন পাঠিয়েছেন, লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাতে চাই। বলে রাখি যে সরকার হুমকি দিচ্ছে রেমিটেন্স নিয়ে যারা সংবাদ প্রচার করবেন সরকারের অনুমতি ছাড়া, রেমিটেন্স নিয়ে কোন সংবাদ প্রচার করতে সরকারের সরাসরি নিষেধ দেওয়া হচ্ছে এই মুহূর্তে। মানবজমিন পত্রিকা আপনারা জানেন মারাত্মক আন্ডার প্রেশারের মধ্যে তারা পিক করে সেই সব সংবাদ, যে সংবাদগুলা বাংলাদেশের মানুষের জন্য যায় এবং এই স্বৈরশাসক এবং ওই অথরিটারিয়ান এবং গণহত্যাকারী এবং আমাদের সন্তান এবং আমাদের ভাইদের হত্যাকারীদের বিপক্ষে দেয়। দে ট্রাই দেয়ার বেস্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। মানবজমিন পত্রিকা মতিউর রহমানকে আমি সবসময় স্যালুট জানাই, মতিউর রহমান চৌধুরী ভাইকে, এবং ওনার যে কমিটমেন্ট টু দ্য পিপল। এবং একটা জিনিস বলে রাখি, ওনারা প্রতিনিয়ত চেষ্টা করতেছেন, অনেক খবর তারা দিয়েও আবার সরিয়ে নিয়েছেন বিকজ অফ দ্য প্রেশার অফ দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য গভর্নমেন্ট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে দেখাই উৎফুল্ল হওয়ার ঘটনা। এবং আপনারা যে পারেন বাংলাদেশকে
সেটা সেটা আপনারা দেখিয়েছেন। আমি একটা জিনিস আবার বলি, এই ভিডিওটা, এই লাইভটা চ্যানেল ইউএস বাংলা, মাই চ্যানেল। প্লিজ আই রিকোয়েস্ট ইউ গাইজ, do not forget to subscribe because it's nothing, I mean it's not going to cost anything, right? আমাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মগুলোকে বাঁচিয়ে রাখা আপনাদের দরকার। আমাকে ব্যক্তিগত পছন্দ করেন আর না করেন, যদি দেশকে পছন্দ করেন, যদি আপনার মানুষকে পছন্দ করেন এবং আপনারা আপনাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে টিকিয়ে রাখতে চান, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে জেগেছে সারা পৃথিবীর মানুষ। বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দে আর ক্লোজলি ওয়াচিং এভরিথিং এন্ড ইটস রিঅ্যাকশনস আর ওয়াইটিং, ইটস কামিং, ওয়েটস ফর সাম টাইম। বাট আমি আজকে বলবো প্রবাসীদেরকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট আমেরিকা সেজ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইউনাইটেড নেশনস সেজ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইউরোপিয়ান ইউনিয়ন সেজ. You worry about what you do for your country. You are enough to destabilize or toss this authoritarian government from the power. Because আমি আপনাদেরকে বলি, যদি আপনারা যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ থাকেন, আমি বলছিলাম না, আমি প্রত্যেকটা শব্দ এখন আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সহ্য করেন, আপনারা বাংলাদেশকে ফিরে পেতে পারবেন। এদের গুম হারাম হয়ে গেছে, প্রত্যেকটা অর্থনৈতিক সেক্টর অলমোস্ট কলাপসড, এতটাই কলাপস, এখান থেকে বাউন্স ব্যাক করার কোনো সুযোগ বর্তমানে নেই। এবং একটা জিনিস বলি, সারা বিশ্বের গভর্নমেন্ট বর্তমান বাংলাদেশের সরকারের বিরুদ্ধে, দিস ওয়ার দ্যাট ওয়ে। সুতরাং এই সরকার কোনোভাবে, এই গণহত্যাকারী সরকার কোনোভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাবে না, এটা আমি কনফার্ম করে বলে দিচ্ছি। আপনাদের টাকা ছাড়া, এবং আরেকটা তথ্য দেই, গার্মেন্টস আপনার ইন্ডাস্ট্রিতে চলছে প্রচন্ড আতঙ্ক। যারা টাকা রপ্তানি করেছেন, টাকা আনবেন, এরাও আনছেন না, রেখে দিচ্ছেন, কারণ অনেকে আওয়ামীপন্থী দুর্বৃত্ত, এরা পালাতে হবে দেশ ছেড়ে যদি সরকার পতন হয়, এবং তারা ধরে নিয়েছেন যে এই অবস্থায় সরকার আসলে কতদিন থাকতে পারে বা থাকা কি সম্ভব কিনা। এটা ক্যালকুলেশন ইজ অলরেডি স্টার্টেড, লেডিস এন্ড জেন্টলম্যান। ইনফ্যাক্ট দিস ইজ দ্য লজিক্যাল এন্ড সেন্সিবল ক্যালকুলেশন, যে সরকার থাকবে কিভাবে। সরকারের সাথে মানুষ নেই, সরকারের সাথে টাকা নেই, সরকারের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেই। ভারত আছে তাদের নিজেদের স্বার্থে। ওয়াই? বিকজ অফ ইয়োর রেমিটেন্স। আপনার রেমিটেন্সটাকে চুষে নেওয়ার জন্য ভারত এই এজেন্টদের রেখেছে, তারা রাখবে। কিন্তু মনে রাখবেন, পিপলস পাওয়ার বা জনগণের ক্ষমতা বা পাওয়ার, যেটা এর উপরে পৃথিবীতে কোনো শক্তি নাই, সেটা যুগে যুগে প্রমাণ হয়েছে। আবার একটু আগে বদরুদ্দিন ওমর বলছিলেন, বাংলাদেশের 1952 সনের পরে যত রেভলিউশন বা যত গণ অভ্যুত্থান হয়েছে, সবচেয়ে বেস্ট এবং ভয়ঙ্কর ছিল, ভয়াবহ ছিল এই যে গণ অভ্যুত্থানটা আমাদের ছাত্ররা, আপনারা সবাই মিলে করেছেন। নাও প্রবাসীদের কাছ থেকে লেটস বিগিন এ রেভলিউশন ইন সেন্ডিং রেমিটেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ রেমিটেন্স যোদ্ধাদের গণ অভ্যুত্থান শুরু হয়েছে বর্তমানে। আমি সিঙ্গাপুরের অগ্রণী ব্যাংকের সামনের এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চাই। আমি তোমার বানাই ভরে বলার মালা। দেখেন, আমার অল্পনা বসের বন্ধু রে, অল্পনা বসের বন্ধু রে, আমার সামনে কি কোন এই কালা রে, যতই দেখি ততই ভালো লাগে। দেখেন, ভরে বলার মালা। আমার অল্পনা বসের বন্ধু রে, অল্পনা বসের বন্ধু রে, আমার সামনে কি কোন। আপনারা দেখলেন যে রেমিটেন্স যোদ্ধাদের প্রতিবাদ কত প্রকার ও কি কি। সিঙ্গাপুরের আজকে গতকালকে 28 অফ জুলাইয়ের অগ্রণী ব্যাংকের এই শাখার, আপনারা এই ধরনের যতটা আছে, যারা যেখানে আছে প্রবাসীরা, যদি ইউটিউবে পারেন না, এম রহমান মাসুম এখানে ইনবক্স করে দিবেন, আমি চেক করি যেগুলো আনসেন্ড মেসেজ। এবং আমার পেজ আছে মো রহমান মাসুম, সেখানে যাবেন, সেখানে যে কোনো একটা কমেন্টসে এগুলো দিয়ে দিবেন, আমি এগুলো দেখবো, এগুলো প্রচার করার চেষ্টা করবো। আপনারা ছবি তুলে আপনার ভিডিও করে আমাদেরকে ছাড়বেন, আমরা দেখবো, আমি এগুলো পাঠিয়ে দেবো আপনাদের কাছে, এবং এগুলো নিয়ে অনুষ্ঠান করবো, কারণ এগুলো দরকার আছে। মনে রাখবেন যে 3টা উপায়ে বর্তমানে স্বৈরশাসককে আপনি সরাতে পারবেন, 3টা উপায়ে। একটা জিনিস বলি, কোনো আলোচনার সুযোগ নেই এখানে। এই গণহত্যাকারীরা যেতেই হবে, এই লুটপাটকারীরা যেতেই হবে, যারা $5-7 বিলিয়ন প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার করে, যারা আমাদের প্রবাসীদের খেটে খাওয়া টাকা দিয়ে ভারতীয়দেরকে পালে বাংলাদেশে বসে, না, এদেরকে আর না। এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনার সন্তানের জন্য, যেখানে আপনি বিদেশ আসছেন, এত কষ্ট করে দিচ্ছেন, সেই সন্তানরাও দেখবেন কোনো একটা ভালো চাকরি পাচ্ছে না, তার চাকরিটা নিয়ে যাচ্ছে ওই ভারতীয়রা এসে, এবং একটা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের। সুতরাং আমি মনে করি যে আমাদের একটা জিনিস, সেটা হলো যে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে চায়, নট এ প্রবলেম, বাট একটা জিনিস, সেটা হলো যে তাকে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে নির্বাচন করে মানুষের ম্যান্ডেট নিয়ে তাকে আসতে হবে। আমি দেখেছি যে আজকে আমি বললাম না যে প্রবাসীদের সাথে যে প্রতারণা, কোথায় গেল
মানে আপনার সেই এয়ারপোর্টের মানে যারা কামলা বলে ডাক দিচ্ছে কোথায় গেল সেই সব দুর্বৃত্তরা যারা এয়ারপোর্টে গেলে প্রবাসীদের হয়রানি করে। দেখেন প্রবাসীদের ক্ষমতা, এই ক্ষমতাটা আমি 3.5 বছর আগে প্রথমে আমি এটা মানুষের সামনে এনেছিলাম। তখন তেমন একটা গুরুত্ব পায়নি, কারণ মানুষ এটাকে বিশ্বাস করতে চায়নি যে ইট ক্যান বি পসিবল। যে গার্মেন্টস সবসময় দেখবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে তাকে সবার আগে নেয়। খোদ কোভিডের সময় 78,000 কোটি টাকা নিছে এই দুর্বৃত্তরা, যাদের কন্ট্রিবিউশন নট মোর দেন $3 বিলিয়ন। যদি আমি প্লাস মাইনাস হিসাব করি, তবে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমি হিসাব করি, তারা যেহেতু এমপ্লয় লস অফ পিপল, ওই ক্ষেত্রে দিস ইজ এ পজিটিভ সাইন। বাট যদি সত্যিকার অর্থে, এবং এই গার্মেন্টস মালিকরা টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে যত টাকা পাচারকারী আছে সব টাকা পাচারকারীর মূল হোতা। এই যে মিলিয়ন মিলিয়ন টাকা পাচার করে, আপনি কি মনে করেন তারা যখন বিদেশে যায় তারা মানি এক্সচেঞ্জ থেকে এই মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে যায়? নাও, এটা টাকা পাঠানোর মূল উৎসটাই হলো তাদের টাকা পাচারের হচ্ছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকরা। এরা গার্মেন্টস করে কিভাবে? ব্যাংক থেকে লোন নেয়। দেখেন আপনার এরা কতটা দুর্বৃত্ত এবং এরা কতটা লুটপাটকারী, এই গার্মেন্টস মালিক এবং এদের সহযোগী রাজনীতিবিদরা। এরা গার্মেন্টস করে লোন নেয়, আবার আপনি কি করেন? আপনার টাকা দিয়ে এলসি করে। দেখেন মানে প্রতিটা ক্ষেত্রেই শুধু প্রবাসীদেরকে বিরান করা হচ্ছে এই জায়গাতে। আর এই প্রবাসীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত বঞ্চিত। আজকে 15 বছর এই সরকার ক্ষমতায়, এয়ারপোর্ট ঠিক করতে পারে নাই, পাসপোর্ট বিতরণটা সহজ করতে পারে নাই প্রবাসীদের জন্য। আমি বলছিলাম সেদিনও, আমি নিজে দেখেছি, এবং একজন মালয়েশিয়ার একজন ভাই আমাকে দুঃখ করে বলছিলেন, ভাই আমি বাসে এত কিলোমিটার জায়গা থেকে দূর থেকে আমি আমি যে 3 বার আসছি, 3 বারে আমার পাসপোর্টের খরচ আমার বেতনের ডাবল অলরেডি চলে গেছে, শুধুমাত্র এখানে আসা যাওয়া আর তাদেরকে ঘুষ দিতে আমার পাসপোর্টটার ক্ষেত্রে। এই হলো, আপনি তর্ক করেছেন একটু যদি আপনি তাদেরকে একটু বলেন যে আমার পাসপোর্টটা কোথায়, আমরা পাসপোর্ট আটকে দিবে। মানে পাসপোর্টের মালিক হচ্ছে সরকারের এই দালাল এবং দুর্বৃত্তরা, যারা হাই কমিশন এবং এম্বাসিগুলোতে কাজ করে। ইট ইজ আনবিলিভেবল। তারা কোনো সেক্টর আপনাদের জন্য ঠিক করতে পারে নাই, তারা রেমিটেন্স নিতে চায়। তারা মনে আছে কোথায়, মানে ওবায়দুল কাদের শেখ হাসিনা হাত দোয়া শিখতে পাঠায় বিদেশ, গাছ কাটা শিখতে পাঠায় বিদেশ। অথচ বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, আমাদের ছেলেরা সারাদিন গ্রামে গঞ্জে গাছ কাটে। আপনি কল্পনা করেন, গাছ কাটা, পুকুর কাটা, খাল খনন, হাত দোয়া। আপনাদের রেমিটেন্সটাকে কিভাবে লুটপাট করেছে এই দুর্বৃত্তরা, জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। এরা এই এতটা বছরে কি ধরনের লুটপাট করেছে আপনাদের রেমিটেন্সগুলো, একটা বার কল্পনা করেন। খাল খনন করতে, বাংলাদেশ কৃষি প্রধান, প্রতিদিন শত শত খাল খনন হয় বাংলাদেশে, খাল খনন করতে বিদেশে পাঠায়, হাত ধুইতে বিদেশে পাঠায়, বিরিয়ানি রান্না করা শিখতে। বিরিয়ানির দেশ হচ্ছে উপমহাদেশ ভারত, বা আমি যদি বলি যে পাকিস্তান এবং বাংলাদেশ, তারা বিরিয়ানি রান্না করতে পাঠায় বিভিন্ন দেশে। হোয়াট ইজ দিস? এটা কি জানেন? এই দুর্বৃত্তরা তাদের মানুষদেরকে খুশি করার জন্য, রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য আপনাদের রেমিটেন্সের এতটা অপব্যবহার করেছে, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ ক্যান ইমাজিন দ্যাট। এবং তাদের সন্তানরা এতটা লাক্সারিয়াস লাইফ লিড করে। আপনারা যেখানে প্রতিদিন এই কড়া রৌদ্রের মধ্যে আপনারা প্রতিদিন কাজ করেন, 12 ঘন্টা ডিউটি করেন, আর এরা আপনাদের এই রেমিটেন্স দিয়ে তাদের সন্তানদেরকে ম্যাকলারেন গাড়ি কিনে দেয়, মার্সিডিজ বেঞ্চ রেঞ্জ রোভার স্পোর্টস গাড়ি। আমার শখের গাড়ি ছিল, আমি এখন টেসলা চালাই, অফকোর্স এটা বলছি না শো অফ করার জন্য, বাট তখনকার সময় আপনি দেখেন সে গোল্ড প্লেটেড রেঞ্জ রোভার স্পোর্টস এই সচিবের ছেলে। আমি 1.5 বছর আগে পোস্ট দিয়েছিলাম, ইট ইজ স্টিল অন দেয়ার অন রেকর্ড। আমি জিজ্ঞেস করেছিলাম তারে যে আপনি সচিবের একজন ছেলে, but how did you get that amount of money to buy this expensive luxurious car? He could not answer that. আমাকে চিনে না, কারণ আমাকে চেনার কথা না, সম্ভবত ফেসবুকে এইভাবে না। যখন সে বুঝতে পেরেছে যে আমি মুখ, তখনই সে রিগ্রেট ফিল করেছে যে না, তাহলে তো একটা বিপদ হয়ে গেল। আমি বিশ্বাসের কারণে তার নাম, তার ছবি আমি প্রকাশ করি নাই, কারণ এই বিশ্বাসটা আমি ভঙ্গ করতে চাইনি। কিন্তু সে যে একটা চরম দুর্নীতিগ্রস্ত সচিবের সন্তান ছিল, বুঝতে আমার বাকি নাই। সে তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আপনি কল্পনা করেন, সারা বছরের জন্য সম্ভবত 5,200 সামথিং আপনার কি দিয়ে দিছে প্রিমিয়ামস, হি পেড ইট অফ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এখানে একজন মিলিয়নিয়ার এই কাজটা করতে পারে না। এই হচ্ছে আমাদের, আমি তখন প্রশ্ন দিয়েছিলাম যে আমাদের সচিবরা কত ধনী, তাদের সন্তানদের এই লাক্সারিয়াস, শুধু গাড়ি দেখালাম, সে কোথায় থাকে তা তো জানি না। আমি জানি না যে কোন ফ্ল্যাটে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট হি ইজ টু লিভ ইন এ পেন্ট হাউস ইন নিউ ইয়র্ক। বিশ্বাস করেন, এই হলো আমাদের সচিবদের, আমাদের আমলাদের দুর্বৃত্তান, এই রাজনীতিবিদদেরকে আপনার সঙ্গে নিয়ে এই দেশ থেকে প্রতি বছর $5 বিলিয়ন পাচার করে, এই দেশ থেকে 1,18,000 কোটি টাকা তার পাচার করেছে। আপনি কি মনে করেন এই 1,18,000 কোটি টাকা পাচার করেছে? না, ইট ইজ ইউর রেমিটেন্স। কারণ আপনার রেমিটেন্স কেন বললাম প্রবাসীরা, কারণ তারা যে টাকা পাঠায় গার্মেন্টসের যারা আনে, তারা তো এই টাকাটা তারাই খরচ করে ফেলে। 42 বিলিয়ন বা $45 বিলিয়ন যদি আনে, তারা তো $40 বিলিয়ন তারা খরচই করে ফেলে, শুধু লিগালি অফিসিয়ালি। বাকি হচ্ছে তাদের টাকা পাচার মাইনাস কন্ট্রিবিউশন তাদের টু দ্য রিজার্ভ। আর সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা যে $24 বিলিয়ন to $25 বিলিয়ন পাঠান, এই টাকা পাঠাতে সরকারের খরচ $0। আর এই টাকা নিয়েই এত বড়াই, অথচ আপনারা আজ পর্যন্ত
এমবেসি এবং হাই কমিশনার সার্ভিসটা আপনাদের জন্য তার ঠিক করতে পারে নাই। আজ পর্যন্ত তার ঠিক করতে পারে নাই। একটা পাসপোর্টের অ্যাপ্লাই করতে গেলে সহজে কিভাবে আপনার পাসপোর্টটা এমবেসি বা হাই কমিশন আপনার আমার সেই প্রবাসী করে পৌঁছে দেবে। আমাদের ভারতীয়রা, পাকিস্তানিরা ফ্রি যায়, ভারতীয়রা 50,000 টাকায়। আমি এই যে লাস্ট ইয়ার আমি আবুধাবি এয়ারপোর্টে আমি ইতিহাদে গেছিলাম। আবুধাবি এয়ারপোর্টে আমার ওয়াইফ যখন বাংলাদেশে যাচ্ছিল, আমি তাদেরকে বিদায় দিচ্ছিলাম, একদম মেইন জায়গাতে গেছিলাম, আমি একদম গেইটে। আমি সেখানে ভারতীয়দের পেয়েছি, তারা ক্লিনিং করে বা এখানে লুক আফটার করে, রেস্টরুম বা সামথিং লাইক দ্যাট। আমি জিজ্ঞেস করেছিলাম যে কত টাকায়, আমাকে বলে স্যার আমার কোন টাকা লাগে নাই, বলে আমি এখানে আসতে আমাকে আরো টাকা দিছে কোম্পানি। দেখেন, আপনি কল্পনা করেন কোথায় বাংলাদেশি আর কোথায় ভারতীয়রা। তার চেহারা, ছবি, আচার ব্যবহার, স্বাস্থ্য আমার বাংলাদেশি ভাইদের খুব বেশি নাও, মানবিক দিক দিয়ে গেলে খুব বেশি নাও। তাহলে আমাদের এরা কেন কোন ভালো জায়গাতে মানে কোন সুযোগই করতে পারে নাই, শুধুমাত্র এই দুর্বৃত্তদের কারণে। সে বলছে যে নিয়োগকর্তা থেকে যে আনছে, যে ব্রোকার বা দালাল যারা, সে তাকে প্রয়োজনে টাকা দিয়েছে, কারণ ওই কোম্পানিকে মানুষ ম্যানেজ করে দিতে গিয়ে সে তাকে টাকা দিয়েছে, আরো টাকা দিয়ে সম্পূর্ণ, এবং তারে নাকি তার পরিবারকে অগ্রিম টাকা দিয়ে আসছে যে সে গিয়ে ইনকাম করে তারপরে টাকাটা তার বাড়িতে পাঠাবে। এই হচ্ছে ভারতীয়রা বিদেশে আসে। আর আমাদের ছেলেরা যেদিন থেকে পাসপোর্ট করা শুরু করলো, স্বপ্ন দেখলো আমি বিদেশে যাবো, কারণ আমার দেশের কোনো সুযোগ নাই, সেদিন থেকে শুরু হলো তাদের বিরুদ্ধে। একবার যায় স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পাসপোর্ট করতে গিয়ে বলে আপনার বাপের নামে সমস্যা আছে, আপনার ডেট অফ বার্থের সমস্যা আছে, আপনার অ্যাড্রেস আপনাকে খুঁজে পায় নাই। এই হলো তাদের 15 বছরের উন্নয়নের ফসল। আপনি দেখেন 15 বছরে তারা এটা নাকি উন্নয়ন করেছে বাংলাদেশে। পাসপোর্ট করতে গেলেন আপনি, গেল একটা, এরপরে আসবে আপনার ওই যে কি কল্যাণ মন্ত্রণালয়, সেখানে নেবেন সার্টিফিকেট, সেখানে দিবেন, আপনার আর একটা গোষ্ঠী দিতে হবে। তারপরে গেলেন এয়ারপোর্টে, জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, 5 জন হলো গেল, আর একটা হয়রানি গেলো। তারপরে বিমান বাংলাদেশ যাইতে চাইবেন আপনি, যেখানে আপনার 22,000 টাকার ওয়ান ওয়ে টিকিট, সেখানে তাদেরকে বলবে একটা 65,000 টাকা। সমান দূরত্ব এয়ার ইন্ডিয়া আপনার মধ্যপ্রাচ্য থেকে যে দূরত্বে নেয় তাদের মানুষকে, আমার লেস দেন হাফ আমাদের দেশের অবস্থা। কোভিডের সময় বিমানের কর্মকাণ্ড মনে আছে, কে ধরনের দিনে দুপুরে ডাকাতি করেছিল। তাহলে এই প্রবাসীদের জন্য কি সার্ভিস তারা রেখেছে আপনাদের জন্য, কি সার্ভিস তারা অ্যাভেলেবল করেছে আপনাদের জন্য এই 15 বছর ধরে। এখানে রাজনীতি নিয়ে আসবেন না, কিন্তু এখানে কেউ রাজনীতি নিয়ে আসবে না, রাজনীতি প্রশ্ন নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোভিডের সময় যে দুর্নীতি করেছে, আপনারা ডাকাতি, দিনে দুপুরে রবারি, ব্রড ডে লাইট রবারি করেছে তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এয়ারলাইন্স পৃথিবীর মধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা কি সার্ভিস দিতে আপনাদেরকে? আপনি আপনার আগামীকাল দেখবেন দুবাই এয়ারপোর্টে কি হয়েছিল আমার সাথে। সরি দুবাই এয়ারপোর্টে না, দুবাই কনসুলেটে। আমি আবারও বলছি, দুবাই কনসুলেটে কি হয়েছিল আমার সাথে, আমি প্রমাণ সহকারে 2টা ভিডিও আগামীকালকে উপস্থাপন করব, আপনারা দেখবেন, থাকবেন। I was very busy, that's why I could not get these videos, I mean from somewhere else, because I have it by the way. So আমি আপনাদেরকে দেখাবো যে আমার সাথে কি ব্যবহার করেছিল আমার সাথের ভাই, যিনি আমাদের সংগঠনের একজন, আরো কয়েকজন ছিলেন, প্রচুর প্রবাসী ছিলেন, তাদের আর্তনাদ, হাহাকার, অভিযোগগুলা কি ছিল তাদের, আপনারা দেখবেন। এরা এখন রেমিটেন্স চায়। এয়ারপোর্টে যাওয়ার পরে কি ধরনের হয়রানি, লাগেজ কাটে। পৃথিবীর কোন দেশের এয়ারপোর্টে এখনো লাগেজ কাটে আপনি বলেন? প্রশ্ন হলো, যদি আমি ইফ আই বি অনেস্ট, লাগেজ লস্ট হতে পারে, বাট এই লস্ট অ্যান্ড ফাউন্ড পৃথিবীর প্রত্যেকটা দেশের এয়ারপোর্টে আছে, এবং এরা বের করে বাসাতে নিয়ে যায়। আমি দুবাইতে কমপক্ষে 5 বার গেছি এখন পর্যন্ত, কমপক্ষে 5 বার। এর আগে আপনারা হয়তো অনেকে আমাকে চিনতেন না, জানেন না। আমি আপনাদেরকে বলি, আমি লাস্ট 2 বার, আমার ওয়াইফ বাংলাদেশে গেছে, আমি তাদেরকে ফ্লাইটে তুলে দিয়ে তারপরে আমি বের হয়েছি, রাইট? বিশ্বাস করেন, যেহেতু আমার ফ্লাইট ছিল আপ টু দুবাই, রাইট, আমার লাগেজ তারা নিয়ে অ্যানাউন্স করেছে, তারপরে তারা এমন একটা জায়গাতে রেখেছে, জিজ্ঞেস করা মাত্র আমার লাগেজটা আমার সাথে, আমার সামনে, এত সুন্দর। এবং আমি আমার 1.5 মিনিট লাগে নাই আমার ইমিগ্রেশনে, যেহেতু আমার পাসপোর্ট আছে, আমেরিকান পাসপোর্ট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। 1.5 মিনিটের ভিতরে আমার ইমিগ্রেশন শেষ, আমি বের হয়ে আমি আমার হোটেলে চলে গেলাম। কি সুন্দর অবস্থা। আর আমাদের দেশে আপনি যখনই পা দিবেন, পা ফেলবেন, প্রথমেই আপনার লাগেজ কাটে, লাগেজ নাই, দুর্ব্যবহার, কোনো সার্ভিস নাই। 15 বছরে কি এটা ঠিক করা গেল না? কেন গেল না? কারণ এই দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আপনারা, আমি আবারও বলছি, রাজনীতি এখানে খুঁজবেন না, লেডিস এন্ড জেন্টলম্যান, আই রিকোয়েস্ট অল অফ ইউ। আপনারা এই যুগের সন্তান, আপনাদের সন্তানদেরকে হত্যা করেছে। আজকে হাইকোর্ট কি বলেছে দেখেছেন আপনারা? যদিও এই হাইকোর্টটা শেখ হাসিনার পেটিকুটের ভিতরেই থাকে, সরি টু সে দ্যাট। আপনি আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে মেরেছে, গণহত্যা চালিয়েছে। আনবিলিভেবল, আই ক্যান টেক দ্যাট। আমি কেমন কিছু দৃশ্য দেখেছি আজকে, মানে আমি দেখার পরে বিশ্বাস করেন আমি নিজেকে নিতে পারছি, এই জন্য আমি সব বাদ দিয়ে দিছি। I don't care about job or employment, get lost all the jobs and everything, I don't care. দেশকে স্বাধীন করতে হবে এই দুর্বৃত্তদের হাত থেকে। আপনারা পারবেন, প্রবাসীরা পারবেন। We don't need America, we don't need United Nations, we don't need European Union, we only need প্রবাসীরা। If you guys get united, you can bring changes into the system, and you have the power. Why? Because you have the money. এই কথা আমি বারবার বলছি, খেয়াল করেন নাই? যারা আমার ফেসবুকের প্রত্যেক আগের যে 2টা পেজ খেয়েছে পলক, বিশ্বাস করেন, সরাসরি পলক আমার বিরুদ্ধে, আমার
মানে ফেসবুকের প্ল্যাটফর্মগুলা দিয়েছে মেটার সাথে একদম অফিসিয়ালি তারা দিয়েছে। আমার না, আরো কয়েকজনের আছে, বিশেষ করে আমার দুইটা বেশ, কারণ আমি ফেসবুকার, বাকি যারা আছেন এরা ইউটিউবার, এরা ইউটিউব করেন, কারণ এরা ইউটিউবে তাদের বক্তব্য পেশ করেন, দেখবেন আপনি এলএস ভাই, পিনাকি দাবা, নাগরিক টিভি, আরো যারা আছেন নাই বলবে, তারা ইউটিউব সত্যিকার অর্থে। আমি ছিলাম একমাত্র ফেসবুকটা আমি পছন্দ করতাম, এর জন্য ইজিলি আমার পেজগুলা, এত বড় বড় পেজ ছিল, আমার অনেক স্মৃতি ছিল, সেগুলো খেয়েছে শুধুমাত্র লাস্ট। এরপরে তাসরিফ খান, শিল্পী তাসরিফ খান লাস্ট খেয়েছেন, শুধুমাত্র বলেছিলাম বঙ্গবাজারে দালাল তোরা কি করস, এটা তো তোদের কাজ না, বঙ্গবাজারে আগুন লাগছে। আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা আমাকে বলেন তো, যদি আগুন লাগে সৌদি আরবে, ইউএইতে, সিঙ্গাপুরে, কোথায়, দ্বারের কাছে যেতে পারবেন আপনারা? কেউ, সাধারণ মানুষ দূর থেকে দেখতে পারবেন, কারণ একটা ক্রাইম সিন, there will be an investigation, forensic investigation। কোন সাধারণ অফিসার এখানে যেতে পারবে না, শুধুমাত্র ইনভেস্টিগেশনে জড়িত যেসব কর্মকর্তা, কর্মচারী বা অফিসিয়ালস আছেন বা যাদের জব এখানে আছে যেতে পারবে। আপনি জানেন আমেরিকাতে হলে প্রেসিডেন্ট যেতে পারবে না, ব্রিটেন হলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যেতে পারবে না। প্রধানমন্ত্রী, এবং এটার উদাহরণ আমি আপনাদেরকে দেই, মনে আছে ডেভিড ক্যামেরন, ফর্মার আপনার কি বলে এই যে কি আপনার প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম, উনি একজন মানুষকে দেখতে গেছিলেন একটা হসপিটালে, যাওয়ার পরে উনার প্রকৃত যেভাবে উনি যাওয়ার কথা, মানে প্রোটেক্টেড হয়ে উনি যান নাই, বের করে দিয়েছে সার্জন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে, ইট ইজ অন ইউটিউব, বের করে দিয়েছে, বিকজ উনি প্রপার প্রসিডিউর মেনটেন করেন নাই, হেলথ অ্যান্ড সেফটি এবং অ্যাকর্ডিং টু দ্য হেলথ কেয়ার ল। আপনি কল্পনা করেন এখানে একজন প্রেসিডেন্ট যেতে পারবে না। এখন গিয়ে দেখি আমি ফারাজ করিম আর আপনার তাসরিফ খান, আমি জিজ্ঞেস করেছিলাম ভাই, এবং টাকা নিয়ে গেছে, আপনি দেখেন, আমি বলছিলাম যে আপনারা, হোয়াট ইজ ইউর জব ওভার দেয়ার? ইটস নট ইউর জব, এটা যাবে ফায়ার মার্শাল, মানে ফায়ার সার্ভিসের লোক যাবে, ইনভেস্টিগেটিভ অথরিটি যাবে, ফরেনজিক এক্সপার্টিস যাবে, কারণ এখানে মানুষ মরেছে, তারা যাবে। আপনারা দুইজন এখানে কি করেন? এবং তারা বঙ্গবাজারের এই মানে জলে পুরো সাখারওয়া এখানে ভিতরে গিয়ে টাকা পাঠাচ্ছে, এবং এই বাটপার 21টা কপিরাইট মেরেছে এই তাসরিফ খান। এই হচ্ছে সরকারের ডিজিটাল দালাল, এদেরকে চিনে রাখবেন। আমি আপনাদেরকে বলছি, এরাই হলো এদের, আমাদের গণশত্রু, আমাদের বাংলাদেশের শত্রু, এদের কোনো কন্ট্রিবিউশন নাই। আজকে দেখেন না আমাদের ছাত্ররা মারা যাচ্ছে, এদের অবস্থান দেখেন। দু একজন ভালো মানুষ তারা, আমি ধন্যবাদ এই সালমান মুক্তাদিরকে, সে সবকিছু ছেড়ে চলে এসেছে এখানে, কারণ সে জানে একটা রিটেলিয়েশন আসবে গভর্নমেন্ট থেকে, হয়তো তাকে পাকড়াও করবে, ভবিষ্যতে করবে, কিন্তু বইকে জয় করে মানুষের পক্ষে, মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে, তাকে আমি অবশ্যই, তার যতই খারাপ কাজ থাকুক না কেন অতীতে, এই কাজের জন্য আমি ধন্যবাদ দিব। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে আপনার অবস্থান কি আছে, আরো 10 বছর পরে, 12 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে, এটাকে নির্ধারণ করা হবে, জিজ্ঞেস করা হবে, হোয়াট ওয়াজ দ্য রোল ইন দ্যাট আপনার রেভলিউশন অর সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনার অবদান কি ছিল, আপনি কি করেছেন। আমরা যত প্রবাসী বড় বড় আপনার এই যে কি বলে এটাকে, এই আপনার কমিউনিটি, তথাকথিত কমিউনিটি নেতৃবৃন্দ, you're not gonna be spared guys, we're gonna go after you, are watching what you are doing right now। একজনকে গতকালকে কমেন্ট করে জিজ্ঞেস করেছি, দালালি সারেন, আমাদের সন্তানরা মারা যাচ্ছে, এদের মানে পক্ষে দাঁড়ান, এদের পক্ষে দুটো শব্দ বলেন। মন্ত্রী আসলে দামি স্যুট পরে, এখানে আছে কয়েকটা যখন মন্ত্রী বা এমপি আসলো, তাদের জন্য আপনি কাছে যেতে পারবেন না, স্যুটকুট পরে খালি ছবি দেওয়া। এই দালালদেরকে চিহ্নিত করে রেখেছি, অবশ্যই এদেরকে পাকড়াও করা হবে। আগে এই স্বৈরাচারের পতন হোক। এই স্বৈরাচার গণহত্যাকারী কোন অবস্থায় রাষ্ট্র ক্ষমতা থাকার যোগ্যতা নাই, সে সব ক্ষমতা হারিয়েছে বাংলাদেশের মানে রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য। আমাদের এই সন্তানদেরকে হত্যা করে যারা করেছে, গণহত্যা চালিয়েছে, কোন অবস্থায় সে রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবে না। কেউ লাগবে না, আমেরিকা লাগবে না, ইউরোপিয়ান ইউনিয়ন লাগবে না, ইউনাইটেড নেশনস লাগবে না, বাট দে হ্যাভ এ রোল, ইট ইজ কামিং লেডিস এন্ড জেন্টলম্যান। বাট আপনারা প্রবাসীরা ঐক্যবদ্ধ 3 months to 6 months, এবং আমি বাতিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি আপনাদেরকে বলি, ততটুকু টাকা পাঠাবেন যে কোন মাধ্যমে, আপনি জানেন কিভাবে পাঠাবেন। আপনি যদি ওই অল্প টাকাটা লিগালিও পাঠান, নো প্রবলেম, শুধু যা দরকার মানে খাওয়া পরার জন্য, কারণ মানে কাপড়, দামি কাপড় পরা, বউয়ের গহনা কেনার সময় আপনার জন্য যায় নাই। ইট ইজ কামিং, গুড ডেজ আর হেড অফ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করতেছে, প্রবাসীদের জন্য। আপনাদের সর্বোচ্চ আমি বলি, ইফ আই হ্যাভ দ্য পাওয়ার, ফর এক্সাম্পল, অন্তত পক্ষে প্রবাসী খাতের 3টা জিনিস আমি কনফার্ম করতে পারতাম। নাম্বার 1, পাসপোর্ট করবেন স্পেশাল সিস্টেমে। প্রবাসীরা যারা বিদেশে যাবেন, বিদেশে যখন পাসপোর্ট যাবে, স্পেশাল সিস্টেম, শর্ট সময়ে ডিসকাউন্টেড ফেয়ার, আমি আপনার ফিজ প্রবাসীদের জন্য। এয়ারপোর্টে টোটাল ব্যবস্থাপনা সবার জন্য সমান, অফকোর্স এটা। বিদেশ যাবেন, আপনি ভারতীয়রা যদি 34,000 টাকা যায়, বাংলাদেশিরা 34,000 টাকায় যেতে হবে। পাকিস্তানের যদি ফ্রি যায়, বাংলাদেশেরও ফ্রি যেতে হবে। আপনি কল্পনা করেন, আমার একজন প্রবাসী, কেন ভারতীয়রা যদি কন্ট্রাক্ট তাদের পছন্দ হয় না, সেখানে যাওয়ার পরে তারা ফেরত চলে যায়, ওয়াই? দে হ্যাভ নাথিং টু লুজ। কিন্তু একজন বাংলাদেশি যখন 5 লক্ষ টাকা খরচ করে গিয়ে দেখে তার কাজের কথাবার্তা, কন্ট্রাক্টের কোনো কিছু ঠিক নাই, এই ছেলে কিভাবে বাংলাদেশে ফিরবে? সে তো তার বাড়ি বন্ধক দিয়ে গেছে, বাড়ি বিক্রি করে গেছে, তার গাড়ি বিক্রি করে গেছে, তার বাইক বিক্রি করে গেছে, তার বউয়ের স্বর্ণ বন্ধক দিয়ে গেছে। এই ছেলে কিভাবে তার আত্মহত্যার পথ বেছে নেয়? অনেক ক্ষেত্রে ফিরতে পারবে? আজকে যদি সে 40-50 হাজার টাকা খরচ করে যেত, এভাবে ক্লিক করে বলতো এই নিয়োগকর্তার মানে মুখের উপরে, গেট লস্ট,
I'm going back to my country. Not a problem. He can go to another country again. বাট এই ছেলে তো ধ্বংস হয়ে গেছে, সে তো লুজার, সে তো রাস্তার ফকির হয়ে বিদেশে গেছে। এই ছেলে কিভাবে ফিরবে? এই জায়গাতে আমাদের প্রবাসীরা জিম্মি হয় এবং তাদের মানবেতর জীবনযাপন করতে তারা বাধ্য হয়। এই কারণে এটা নিশ্চিত করা লাইক দ্যাট, কারণ এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলা সারা বিশ্বে বার্থ রেট ডিক্লাইনিং। আমাদের মানুষরা এতটা দক্ষ, তাদেরকে যদি দক্ষ করে পাঠানো যায়, বিশ্বাস করেন বাংলাদেশিদের জয় জয়কার হবে। ভারতীয়রা বাংলাদেশিদের বদনাম ছড়ায় আর তাদের ছেলেকে, তাদের মানুষকে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা জায়গায়। একটু আগে প্রধানমন্ত্রী বলছে এটা সরকার বিরোধী নয়, এটা হচ্ছে জঙ্গিবাদের কাজ। আপনি কল্পনা করেন এই কথাটা গাদ্দাফি বলতো, এরা নাকি জঙ্গি। তাহলে কি মুসলমানদেরকে 90% মানুষ যারা আমাদের ভাই, আমাদের সন্তানরা যাদেরকে হত্যা করেছে এরা সব জঙ্গি ছিল। দেখেন এই মহিলার অবস্থা দেখেন। আপনাদেরকে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই মহিলার ব্যবহারগুলো আপনারা দেখেন। মহিলা কতটা উদ্যতপূর্ণ, এখনো মহিলার পতনটা কিভাবে কত খারাপ ভাবে আসতেছে মহিলা কল্পনা করতে পারতেছে না, যে তার পায়ের নিচে কোনো মাটি নেই, সে পাগল হয়ে গেছে। তার প্রত্যেকটা একটা জায়গাতে মনে রাখবেন, আমি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদেরকে বলি, রেমিটেন্সটা আটকে রাখবেন। রেমিটেন্স হলো আপনার অস্ত্র লাগে না। পৃথিবীতে এমন কোনো জাতি নাই যে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে একটা ডিক্টেটরের সাথে। এন্ড ইউ ক্যান ডু দ্যাট। বাংলাদেশের প্রবাসীরা, ইউ ক্যান ডু দ্যাট উইদাউট এনি আর্মস, এনি বুলেট। ইউ ক্যান ডু দ্যাট। ইয়োর বুলেট is your remittance. You can do that. Seek for the justice. Fight for the justice for your brothers, for your sisters, for your daughters, for your son, for your fellow Bangladeshis, for your citizen, for your country, ladies and gentlemen. Do that. You can do it. পৃথিবীতে একমাত্র জাতি আপনারা যে বুলেট ছাড়া স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায়, তার নাম হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। And you showed it. এরা কেন জানেন কেন এরা মাথা পাগল হয়ে যাবে আরো 2 সপ্তাহ পরে? কারণ এদের কোনো ব্যাকআপ প্ল্যান নেই। একটা ভঙ্গুর ভয়ঙ্কর, গত রাত্রে আমি দেখিয়েছি অর্থনৈতিক ব্যবস্থা তারা এখানে দিয়ে গেছে। ভাই আচ্ছা, থ্যাংক ইউ হোলি লাইফ। আচ্ছা, আমি বলি যে গতকালকে আমি দেখেছি, আপনি দেখেছেন তো। আচ্ছা, এখানে রাত্রে আমি ঘুমাতে পারি নাই, মানে সিঙ্গাপুর থেকে ফোন করে, জাপান থেকে ফোন করে, ভাই আপনি ঘুম থেকে উঠেন, একটা মেসেজ ড্রপ করতে হবে। মেসেজ কি ড্রপ করতে হবে? যে হারুন সাহেবের নাকি একটা বিষয় মানে আউট হয়েছে, এবং নানকের ওই যে গলাভাঙ্গা নানক, তারও নাকি একটা বিষয় মানে আপনার কি চলে গেছে, বাহিরে চলে গেছে। এরা দুইজন, এরা এমন এক গোয়েন্দা হয়েছে হারুন, ডিবি হারুন, উনার নিজের উলঙ্গ মানে ভিডিও উনি নিজেই মানে এটাকে মানে সিক্রেট করতে পারে নাই, উনি নাকি গোয়েন্দা প্রধান। কি একটা অবস্থা! উনি ভিডিও করেছে, করুক, তাহলে এটা আপনি রাখবেন না কন্ট্রোল করে? এটা কিভাবে গেল এদের কাছে? তো সবার মানে ফোনের মধ্যে এখন ঘুরতেছে। আপনি উনি একটা সাইজ ড্রপ করতে চাইছিল ওনার মানে আপনার আয়নার মধ্যে, এই ড্রপ সাইজ। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি কিন্তু অনেকটাই অস্বাভাবিক একটি পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ চলাচল করতে পারছে না, দেশের অবস্থা খুবই খারাপ, ভাবমূর্তি খুবই খারাপ। এর মধ্যেই ডিবি হারুন যে অবস্থা আমরা দেখতে পেলাম, যে আর অবস্থাও অনেকটাই খারাপ, তিনি অসুস্থ হয়ে আছেন এবং সবচেয়ে আলোচিত একজন মানুষ বর্তমান সময়ে, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ডিবি হারুনকে নিয়ে। এই যে অবস্থা, এই অবস্থাটা আসলে কোন পথে যাচ্ছে এবং কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সত্যি মানুষ খুবই চিন্তিত রয়েছে যে বাংলাদেশের অবস্থা কি হবে। ধরপাকড় চলছে, সবাইকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যখন যাকে সন্দেহ হচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং রিমান্ডে দেওয়া হচ্ছে। এই অবস্থা কতদিন চলবে, কতদিন পর দেশে শান্তি আসবে, আসলে কেউ বলতে পারছে না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।